হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথমেটাইজড। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ক্লাস 10-এ ত্রিকোণমিতি চ্যাপ্টারটা স্টার্ট করতে চাই, যে চ্যাপ্টার থেকে আমাদের মাধ্যমিকে প্রচুর অঙ্ক আসে। আর এখান থেকে শুধুমাত্র যে মাধ্যমিকের অঙ্কগুলো সলভ করব তাই নয়, এখানে আমাদের পরবর্তীতে তোমরা যারা মাধ্যমিকের পর সায়েন্স নেবে তাদের ক্ষেত্রে ত্রিকোণমিতিক বেসটা কিন্তু খুব কাজে লাগবে। তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট বিষয় ডিসকাশন করব। তো চলো আমরা শুরু করব। তার আগে দেখে নিই কী কী আমরা শিখব। আজকে শিখব ত্রিকোণমিতি কী, জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ শিখব, কোণ পরিমাপের বিভিন্ন পদ্ধতি, যেমন ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি কাকে বলে, ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক, বৃত্তচাপের দৈর্ঘ্য এবং আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ফলে আজকের চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। চলো আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল উই নো দ্য ডেফিনেশন অফ ট্রিকোনোমেট্রি। ত্রিকোণমিতি কাকে বলে? ত্রিকোণমিতি হলো গণিত শাস্ত্রের একটি বিশেষ শাখা, যেখানে একটি ত্রিভুজের তিনটি কোণ, তিনটি বাহু, তার ক্ষেত্রফল এবং তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয়। সেই শাস্ত্রকেই আমরা বলি ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি কথাটা থেকেই বোঝা যাচ্ছে তিনটা কোণের মিতি, অর্থাৎ ত্রিভুজ সম্বন্ধে পরিমাপকেই আমরা বলছি ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি বুঝতে গেলে প্রথমে আমাদের জানতে হবে জ্যামিতিক কোণ। তো জ্যামিতিক কোণ কাকে বলে? জ্যামিতিতে আমরা পড়েছি যে যদি কোনো বিন্দু থেকে দুটি রশ্মি নির্গত হয় তাহলে তাদের মধ্যেকার নতি কোণকেই আমরা কোণ বলি। তো এই কোণের পরিমাপ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি মধ্যে হয়। তো জ্যামিতিক কোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে দুটো রেখার মধ্যবর্তী নতি কোণকেই আমরা বলছি জ্যামিতিক কোণ। তাহলে ধরো ওই একটা রশ্মি, এই রশ্মির সাথে আর একটা রশ্মি ওবি যে কোণ উৎপন্ন করে সেই কোণকেই আমরা বলি জ্যামিতিক কোণ। তো এই জ্যামিতিক কোণ 0 ডিগ্রি থেকে, ধরো এটা যদি থিটা হয় তাহলে থিটা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে হয় জ্যামিতিক কোণ। ঠিক আছে, এবার আমরা শিখব হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে দুটো রেখা বা দুটো রশ্মির মধ্যবর্তী কোণকে আমরা ত্রিকোণমিতিক কোণ বলি। এক্ষেত্রে আমরা ডিরেকশনটাকে বিচার্য হিসাবে ধরি, যেমন ঘড়ির কাঁটার উল্টো দিকে হলে ধনাত্মক, আর যদি ঘড়ির কাঁটার দিকে হয় সেক্ষেত্রে আমরা ঋণাত্মক ধরি। দেখতে পাচ্ছ এটা ও এ রেখা, ও এ রেখাটা থেকে ও বি রেখা ঘড়ির কাঁটার উল্টো দিকে যদি যায়, অর্থাৎ অবস্থানটা ও বি থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে যদি ওসি হয়, তাহলে কিন্তু যে কোণটা পাবো সেই কোণটাকে কিন্তু আমরা বলবো যে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে, মানে ধনাত্মক কোণ। তার মানে একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজ হলে ঘড়ির কাঁটার বিপরীত দিক যদি হয় সেক্ষেত্রে হচ্ছে ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিক যদি হয় সেক্ষেত্রে হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, তাহলে আমাদের ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ধনাত্মক না ঋণাত্মক সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। আর এক্ষেত্রে কিন্তু আমাদের এরকম কোনো জ্যামিতিক কোণের মতো কিন্তু কোনো লিমিটের মধ্যে সীমাবদ্ধ নয়। এক্ষেত্রে আমাদের ঋণাত্মক কোণ হতে পারে, আবার ধনাত্মক কোণ হতে পারে। সেটা কিন্তু তোমার ঘড়ির কাঁটার দিকে এক পাক ঘুরলে 360, আবার দু পাক ঘুরলে 360 ইন্টু 2 অর্থাৎ 720 ডিগ্রি হবে। ঘড়ির কাঁটার দিকে যদি এক পাক ঘুরে, ধরো এটা হচ্ছে একটা রেখা, এই রেখার সাথে যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে এক পাক ঘুরে আসে কোনো রশ্মি, তাহলে সেটা হচ্ছে 360 ডিগ্রি। কিন্তু যদি আবার এক পাক ঘুরে না এসে যদি আবার আরও আর এক পাক ঘুরে আসে, তাহলে 2 গুণ 360 ডিগ্রি, অর্থাৎ সেক্ষেত্রে হবে 720 ডিগ্রি। এরকম 3 পাক হতে পারে, 4 পাক হতে পারে, এরকম করে কোণ কিন্তু বাড়তে থাকবে।
যত পাক ঘুরবে সেরকম কোণ বাড়বে। আবার ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরলে ধনাত্মক, যেমন হচ্ছে ঘড়ির কাঁটার ধরো ও এক্স রশ্মি আমাদের ইনিশিয়াল লাইন, এবার একটা রেখা ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে, ধরো ও এ রেখাটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে সেক্ষেত্রে মাইনাস কোণ হবে। ঠিক আছে, তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি এক পাক ঘোরে তাহলে মাইনাস 360 ডিগ্রি ঘুরলো। এবার যদি আরও এক পাক ঘোরে তাহলে মাইনাস 2 × 360 অর্থাৎ কত হবে আমাদের মাইনাস 720 ডিগ্রি। ঠিক আছে, এরকম করে বাড়তে থাকবে বা কমতে থাকবে। তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে তোমার ক্লকওয়াইজ হলে ঋণাত্মক হবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় সেক্ষেত্রে ধনাত্মক হবে। ঠিক আছে, তাহলে ঘড়ির কাঁটার উল্টো দিকে হলে ধনাত্মক, অর্থাৎ এই ডিরেকশন হলে ধনাত্মক আসবে, আর যদি ঘড়ির কাঁটার দিকে হয় অর্থাৎ এই ডিরেকশন হয় সেক্ষেত্রে কিন্তু ঋণাত্মক হবে। ক্লিয়ার? আমরা কোণ পরিমাপের পদ্ধতি সম্বন্ধে জেনে নিই। কোণ পরিমাপকে আমরা সাধারণত দুইভাবে করি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো কোণ পরিমাপ দুই প্রকার, একটা ষষ্ঠিক আর একটা বৃত্তীয়। ষষ্ঠিক পদ্ধতি কাকে বলে? ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে 90 ডিগ্রি কোণকে বা এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করলে তার এক ভাগকে বলি আমরা 1 ডিগ্রি। তো এই পদ্ধতিতে যে কোণ মাপা হয় সেটাই ষষ্ঠিক পদ্ধতি। তাহলে সমকোণ বা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কোণের যদি আমরা 90টা ভাগে ভাগ করি, সমান 90টা ভাগে ভাগ করি, তাহলে এক ভাগকে আমরা বলছি 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি, ডিগ্রি চিহ্নকে আমরা এভাবে লিখি। তাহলে এক সমকোণ মানে 90 ডিগ্রি। এবার 1 ডিগ্রিকে আবার 1 ডিগ্রিকে আমরা 60 ভাগে ভাগ করি, তাহলে সেটা হয় মিনিট। 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। তাহলে 1 ডিগ্রি কোণ ইকুয়াল টু 60 মিনিট। ঠিক আছে, মিনিটকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। আর 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। সেকেন্ডকে আমরা দুটো দাগ দিয়ে প্রকাশ করি। তাহলে ডিগ্রিকে আমরা একটা টু দি পাওয়ার 0 মতো লিখছি, আর মিনিটকে আমরা একটা দাগ দিচ্ছি প্রাইম চিহ্ন, আর সেকেন্ডকে আমরা 60 সেকেন্ডকে আমরা দুটো দাগ দিচ্ছি। তাহলে এই তিনটা সম্পর্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট সম্পর্ক। এই তিনটা সম্পর্ককে কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব। তো 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, আবার এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা আমরা অলরেডি জানি। তাহলে এক সমকোণের সমান ইকুয়াল টু 90 ডিগ্রি, এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করলে 1 ডিগ্রি পাওয়া যায়, সেই হেতু এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। আর 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করলে হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিটকে সমান 60 ভাগে ভাগ করলে 60 সেকেন্ড হয়। ঠিক আছে, এই হচ্ছে ষষ্ঠিক পদ্ধতির হিসাব। এই তিনটা ট্রান্সফরমেশন আমাদের মনে রাখতে হবে। তো সমকোণ আমাদের ডিগ্রি থেকে যদি মিনিট করতে হয় 60 দিয়ে গুণ করব, আবার মিনিট থেকে যদি ডিগ্রি করতে হয় 60 দিয়ে ভাগ করব। সিমিলারলি মিনিট থেকে সেকেন্ড করতে গেলে 60 দিয়ে গুণ, আবার সেকেন্ডকে যদি মিনিট করতে হয় 60 দিয়ে ভাগ করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতি। নেক্সট আমাদের বৃত্তীয় পদ্ধতি। তো বৃত্তীয় পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতিতে কোণের একক হচ্ছে রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতির এককটা কি? একক হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, তাহলে বৃত্তীয় পদ্ধতির একক রেডিয়ান। তো 1 রেডিয়ানকে আমরা এরকম করে লিখি, 1 রেডিয়ান 1 টু দি পাওয়ার c এর মতো, এটা হচ্ছে 1 রেডিয়ান। ঠিক আছে, এবার 1 রেডিয়ানের সংজ্ঞা কি? 1 রেডিয়ানের সংজ্ঞা হচ্ছে
কোনো একটা বৃত্ত তার ব্যাসার্ধ যদি আর হয়, ধরো কোনো একটা ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই আর ব্যাসার্ধর সমান দৈর্ঘ্যের যদি একটা চাপ নিই, ধরো এখান থেকে এইটুকু আর, ফলে আর সমান যদি একটা চাপ নিই, এখান থেকে এইটুকু যদি আর হয়, আর দৈর্ঘ্যের একটা যদি চাপ নিই, তাহলে সেই চাপ কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন করছে, দেখো কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেই কোণকেই আমরা বলছি 1 রেডিয়ান। ঠিক আছে, তাহলে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আর বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণকেই আমরা বলবো আমাদের 1 রেডিয়ান। ধরো ও এ হচ্ছে আমাদের একটা ব্যাসার্ধ, আর ও বি হচ্ছে আমাদের এ বি আর দৈর্ঘ্যের একটা চাপ, তাহলে আমাদের আর ইকুয়াল টু হচ্ছে এ বি চাপ এ বি। যদি আর ব্যাসার্ধের সমান যদি চাপ এ বি হয়, সেক্ষেত্রে আমরা বলি যে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে, কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে এ ও বি, আর এই কেন্দ্রের কোণই হচ্ছে 1 রেডিয়ান। ঠিক আছে, 1 রেডিয়ান। তাহলে আর ব্যাসার্ধের বৃত্ত আর বৃত্তচাপ নিলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তাকেই আমরা বলছি বৃত্তীয় পদ্ধতিতে 1 রেডিয়ান। ঠিক আছে, এবার তাহলে কতগুলো ট্রান্সফরমেশন আসবে, কতগুলো সূত্র। 1 নম্বর সূত্র দেখো, 1 রেডিয়ান কিন্তু তাহলে ধ্রুবক, তাই না? 1 রেডিয়ান হচ্ছে রেডিয়ান ধ্রুবক, 1 রেডিয়ান কোণ ধ্রুবক কোণ। ঠিক আছে, 1 রেডিয়ান হচ্ছে ধ্রুবক কোণ। 2 নম্বর দেখতে পাচ্ছি যে দেখো এই পুরো যদি 360 ডিগ্রি ঘুরে, অর্থাৎ এই এক পাক যদি ঘুরে যায়, গোটা আমাদের হচ্ছে এক পাক ঘোরা মানে হচ্ছে 180 ডিগ্রি ঘোরা। 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান কোণ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি কোণ বা 2 সমকোণ। ঠিক আছে, তাহলে পাই রেডিয়ান কোণ মানে হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি কোণ। এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকেই দেখো পাই দিয়ে যদি ভাগ করি, তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু 180 বাই পাই। ঠিক আছে, ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু 180 বাই পাই ডিগ্রি। ঠিক আছে, ঠিক একই রকম আমরা 2 থেকে লিখতে পারি। 2 নম্বর থেকে দেখো 180 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা আরেকটা সূত্র পেয়ে যাব, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। 180 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, তারপরে আরও কিছু সূত্র আমরা লিখতে পারবো এখান থেকে, যেমন তোমরা যদি বের করো, তাহলে পাই বাই 2 ইকুয়াল টু হবে 90 ডিগ্রি, অর্থাৎ পাই বাই 2 রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি বা 1 সমকোণ। একই রকমভাবে পাই বাই 4 ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। একই রকমভাবে পাই বাই 6 ইকুয়াল টু 30 ডিগ্রি হবে। একই রকম পাই বাই 3 ইকুয়াল টু 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এই কয়েকটা কোণ মনে রাখবে। পাই বাই 2 এগুলো স্ট্যান্ডার্ড কোণ, পাই বাই 2 হচ্ছে 90 ডিগ্রি। এই যে এখান থেকে বসালেই আমরা পেয়ে যাব, এই সূত্রের মধ্যে যদি বসাই অথবা এই সূত্রে বসাই, তাহলেই কিন্তু আমরা এই ক্যালকুলেশনগুলো পেয়ে যাব। তাহলে পাই বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি, পাই বাই 4 ইকুয়াল টু 45 ডিগ্রি, পাই বাই 6 রেডিয়ান ইকুয়াল টু 30 ডিগ্রি, পাই বাই 3 রেডিয়ান ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, কি করে আসে একটা দেখিয়ে দিই কি করে আসে। দেখো, ধরো পাই বাই 2 আমরা জানি, পাই মানে হচ্ছে, পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো একে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে,
পাই বাই 2 ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু তাহলে 90 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে আসে। তাহলে পাই বাই 2 ইকুয়াল টু কত 90 ডিগ্রি হলো, পাই বাই 2 ইকুয়াল টু 90। একই রকমভাবে একে 4 দিয়ে ভাগ করলে একেও 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো পাই বাই 4 ইকুয়াল টু একে 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি। এরকম করে হিসাবগুলো আসে। তাহলে এই সূত্রগুলো তোমরা মনে রাখবে, সূত্রগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অঙ্ক করতে কাজে লাগবে। এবার আমরা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। তো এই বৃত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমরা আর, ব্যাসার্ধ আর। তো আর ব্যাসার্ধের কোনো বৃত্তের এস চাপ, এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে যদি থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাহলে আর এস এবং থিটার মধ্যে কী সম্পর্ক সেটাই আমরা বের করব। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ আর একক, আর বৃত্তচাপ এস একক, আর কেন্দ্রে কতটা কোণ উৎপন্ন করেছে, কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে থিটা রেডিয়ান। তাহলে আর এস এবং থিটার মধ্যে সম্পর্ক হচ্ছে এস ইকুয়াল টু আর ইন্টু থিটা। এই সম্পর্কটা মনে রাখবা, এই সম্পর্ক থেকে মাধ্যমিকে শর্ট কোশ্চেন হয়। তাহলে এস ইকুয়াল টু আর থিটা, ছবি থেকে দেখে নাও এস কোনটা আর কোনটা থিটা কোনটা। তাহলে এস হচ্ছে বৃত্তচাপ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, থিটা হচ্ছে ওই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা। তাহলে আর ইকুয়াল টু এস ইকুয়াল টু আর ইন্টু থিটা। ঠিক আছে, এখান থেকে কীরকম কোশ্চেন সেট হতে পারে, এখান থেকে তিনটার মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে, আর একটা বের করতে হবে। যেমন ধরো একটা উদাহরণ নিতে পারি, কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ বলে দিল 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্ত, কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে 60 ডিগ্রি। তাহলে বৃত্তচাপের মানটা কত, অর্থাৎ এসের মানটা কত, সেটা আমরা এই সম্পর্কের মধ্যে বসালেই পাবো। তাহলে এস ইকুয়াল টু আর ইন্টু থিটা। তাহলে আর এর মান কত, আর এর মান 5, থিটার মান হচ্ছে 60। ঠিক আছে, তাহলে কত হচ্ছে চাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য হচ্ছে 300 সেন্টিমিটার। এরকম করে আমাদের অঙ্কগুলো করতে হবে। ক্লিয়ার? এবার একটা আমরা এক্সারসাইজ এক্সাম্পল করি। এক্সাম্পল হচ্ছে প্রমাণ করতে দেয় যে প্রমাণ করে 1 ডিগ্রি চাইতে 1 রেডিয়ান বড়। প্রমাণ করো, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, 1 ডিগ্রির চাইতে 1 রেডিয়ান বড়, এই প্রমাণটা যদি দেয় সেক্ষেত্রে আমরা কিভাবে করব, তাহলে লিখব, আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান। ঠিক আছে, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, এবার পাইয়ের মান কত, পাইয়ের মান হচ্ছে 22-এর 7, পাইয়ের জায়গায় যদি 22-এর 7 বসাই তাহলে 22/7, আর নিচে 180 তো ছিলই, এত রেডিয়ান। এবার দেখো এই যে এই মানটা কিন্তু 1-এর অনেক ছোট, কারণ 22কে 7 ইন্টু 180 দিয়ে যদি ভাগ করা যায় সেক্ষেত্রে 1-এর চাইতে কিন্তু অনেক ছোট হবে। তো আমি যদি এই ছোট মানের বদলে যদি আমি বড় মান অর্থাৎ 1 বসাই, এই মানটা কিন্তু 1-এর চাইতে অনেক ছোট। তো ছোটোর মানের চাইতে যদি আমি বড় একটা মান বসিয়ে দিই তাহলে কিন্তু এই দিকটা বড় হয়ে গেল। তাহলে 1 রেডিয়ানের চাইতে কিন্তু 1 ডিগ্রি অনেক ছোট, তাই না? 1 ডিগ্রির চাইতে 1 রেডিয়ান বড়, কারণ এই মানটা 1-এর চাইতে কিন্তু অনেক ছোট। ছোটোটার জায়গায় যদি আমরা বড় মান বসাই তাহলে কিন্তু বড় হয়ে যাবে। তাহলে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, এটা 1-এর ছোট, কিন্তু আমি এর বদলে যদি আমি একটা বড় মান বসিয়ে দিই তাহলে কিন্তু এর মানের চাইতে অনেকটা বড় হয়ে যাবে, তাই না? যেমন উদাহরণটা এরকম করে তুমি ভাবতে পারো, ধরে নাও যে 3 ইকুয়াল টু 3, কিন্তু আমি যদি 3-এর জায়গায় যদি আমি 4 বসাই তাহলে কিন্তু আমি 3 আর 4-এর মধ্যে সম্পর্কটা এইভাবে লিখব, অর্থাৎ 3-এর চাইতে যদি আমি একটা বড় সংখ্যা নিই 4, 3-এর চাইতে যদি 4 বড় সংখ্যা নিই তাহলে কিন্তু এই মানটা কিন্তু বড় হয়ে যাবে, ইকুয়াল টু চিহ্ন কিন্তু আর থাকবে না। ঠিক আছে, এখানেও তাই করলাম,
এই মান এটার সাথে এটা ইকুয়াল, কিন্তু এই মানের চাইতে কিন্তু আমি একটা বড় মান 1 নিলাম, ফলে এটার চাইতে কিন্তু এটা অনেক বড় হয়ে গেল। ক্লিয়ার? এভাবে কিন্তু এসছে। তার মানে আমরা কি প্রমাণ করতে পারলাম? 1 ডিগ্রি চাইতে বড় হচ্ছে 1 রেডিয়ান। ঠিক আছে, এই প্রমাণটা কিন্তু মাধ্যমিকে শর্ট কোশ্চেন বা এমসিকিউতে সেট হয়। ক্লিয়ার?